একাদশ অধ্যায় খনিজ সম্পদ জীবাশ্ম দিনাজপুর 23। দেখেন ROH এটা হচ্ছে এই যৌগ, কি যৌগ এটা? এই যে গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে ডি তৈরি করে এবং পানি তৈরি করে। কার সাথে? গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে, ঠিক আছে। এখন এই যে আর হচ্ছে 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইল মূলক, নাকি 3 কার্বন বিশিষ্ট, তার মানে এটা হচ্ছে প্রোপাইল মূলক, নাকি প্রোপাইল মূলক। এখন আমরা যদি এখানে 3 কার্বন বিশিষ্ট প্রোপাইল মূলক দেই C3H7OH, তাহলে এটা কি হয়? প্রোপানল হয়। এটা কি প্রোপানল হয়? প্রোপানল সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, যেহেতু সালফিউরিক অ্যাসিড একটা নিরোধক, এখান থেকে পানি বের করে দিছে। কি বের করে দিছে? পানি বের করে দিছে। তাইলে প্রোপানল থেকে আমরা যে ডি যৌগটা পাই সেটা হবে প্রোপিন। কি হবে? ওই যে H2O চলে গেছে, এখান থেকে একটা হাইড্রোজেন গেছে, একটা হাইড্রোজেন গেছে, আর O চলে গেছে। তাহলে কি রয়েছে? C3H6, তার মানে 3 এর ডাবল 6, তার মানে এটা কি? প্রোপিন। এটা কি? তার মানে ডি হচ্ছে প্রোপিন। এটা তো বুঝলাম। আচ্ছা, খেয়াল করি অ্যালকাইন কাকে বলে? অ্যালকাইন যে সকল হাইড্রোকার্বনের পাশাপাশি 2 কার্বনের মধ্যে এক বা একাধিক ত্রিবন্ধন থাকে, বা যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলে এক বা একাধিক ত্রিবন্ধন থাকে তাদেরকে অ্যালকাইন বলে। অথবা যে এক বা একাধিক ত্রিবন্ধনযুক্ত হাইড্রোকার্বনকে অ্যালকাইন বলে। এক বা একাধিক ত্রিবন্ধনযুক্ত হাইড্রোকার্বনকে অ্যালকাইন বলে। বুঝতে পেরেছেন? প্রোপানয়িক অ্যাসিড দুর্বল অ্যাসিড ব্যাখ্যা করো। দেখো, অ্যাসিডের শক্তি মাত্রার উপর ডিপেন্ড করে অ্যাসিড 2 ধরনের হতে পারে, সবল অ্যাসিড, দুর্বল অ্যাসিড। যে সকল অ্যাসিড সম্পূর্ণরূপে জলীয় দ্রবণে আয়নিত হয় তাদেরকে সবল অ্যাসিড বলে, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl। খেয়াল করো, এইটাকে যদি ভাঙি তাহলে কি পাওয়া যাবে? H+ আর Cl-, সবল অ্যাসিড। কি অ্যাসিড? H2SO4। এটাকে যদি ভাঙি তাহলে পাওয়া যাবে কত? H+ SO4, সবল অ্যাসিড। এখানে কোনো হাইড্রোজেন অস্তিত্ব আছে? নাই। বুঝা গেছে? বাট এইটা এই যে বলছে যে প্রোপানয়িক অ্যাসিড। কি অ্যাসিড? প্রোপানয়িক অ্যাসিড কেমন? CH3 CH2 COOH, এটা হচ্ছে প্রোপানয়িক অ্যাসিড। এটা কি? এইটাকে যদি আমরা ভাঙি তাহলে এখান থেকে পাওয়া যাবে প্রোপানয়েড আয়ন। কি আয়ন? CH3 CH2 COO- এবং H+। এবার খেয়াল করেন এখানে হাইড্রোজেন আছে কিনা? এ আছে, আছে না? আর অল্প একটু বের হয়েছে, তার মানে আংশিক বিয়োজিত হয়েছে। পুরোপুরি বিয়োজিত হয়েছে? হাইড্রোজেন আরো আছে না? আছে কিনা? পুরোপুরি বিয়োজিত হয় নাই। কিন্তু এখানে খেয়াল করো, এখানে পুরোপুরি বিয়োজিত হয়েছে না? এটার মধ্যে কোনো হাইড্রোজেন অস্তিত্ব আছে? অর্থাৎ অ্যানায়নে হাইড্রোজেন অস্তিত্ব নাই, কিন্তু এখানে অ্যানায়নে হাইড্রোজেন অস্তিত্ব আছে না? তার মানে এটা সম্পূর্ণরূপে বিয়োজিত হয় না। এই জন্য প্রোপানয়িক অ্যাসিডকে কি বলা হয়? দুর্বল অ্যাসিড। কি অ্যাসিড? তার মানে জৈব অ্যাসিড গুলো দুর্বল অ্যাসিড। জৈব অ্যাসিড কি? যেমন এটা প্রোপানয়িক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, এগুলো সব দুর্বল অ্যাসিড। সবল অ্যাসিড, সবচেয়ে শক্তিশালী অ্যাসিড 3টা: হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। এরা জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত হয় বলে এদেরকে কি বলা হয়? সবল অ্যাসিড বলা হয়। আর প্রোপানয়িক অ্যাসিড দুর্বল অ্যাসিড, কারণ এটি জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত হয় না। তারপরটা খেয়াল করেন, বলছে ডি যৌগটি অসম্পৃক্ত পরীক্ষার মাধ্যমে কিভাবে প্রমাণ করবা? ডি যৌগটি কি অসম্পৃক্ত। আমরা আগে এই বিক্রিয়াটা কমপ্লিট করে দেখি। যেহেতু বলছে যে যেহেতু R = C3H7, তার মানে কি? প্রোপাইল মূলক। কি মূলক? তার মানে এই যৌগটা হচ্ছে প্রোপানল, CH3 CH2 CH2OH। এটা কি? এই যৌগ। এটা কোন যৌগ? এটাকে আমরা একটু আগে দেখেছি সালফিউরিক অ্যাসিডের সাথে যদি আমরা এটাকে বিক্রিয়া করি তাহলে এই যে ডি যৌগটা, এটা সালফিউরিক অ্যাসিড কি নিরোধক না? পানি অপসারণ করবে। কি অপসারণ করবে? তাহলে এখান থেকে পানি অপসারণ করলে অবশিষ্ট থাকবে CH2CH, এটা না? এটা থাকবে কি না? প্লাস H2O। তাহলে আমরা কি পেলাম? এটা
ডি যৌগটা অ্যালকিন, তার মানে কি প্রোপিন। কি পেলাম? প্রোপিন। এই প্রোপিন অসম্পৃক্ত তুমি কেমনে প্রমাণ করবা? প্রোপিন অসম্পৃক্ত এটা প্রমাণ করার পদ্ধতি কয়টা? দুইটা, একটা ব্রোমিন দ্রবণ পরীক্ষা আর একটা বেয়ার পরীক্ষা। তাহলে আমরা বলতে পারি যে ডি যৌগটি হচ্ছে, ডি যৌগটি কি প্রোপিন, ডি যৌগটি কি প্রোপিন, এবং যা একটা অসম্পৃক্ত যৌগ, অসম্পৃক্ত যৌগ প্রমাণের জন্য আমরা দুটি পরীক্ষা করতে পারি। কয়টি পরীক্ষা করতে পারি? এক নাম্বার হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা। কি পরীক্ষা? গাঢ় লাল বর্ণের ব্রোমিন অসম্পৃক্ত যৌগের মধ্যে ফোঁটায় ফোঁটায় যুক্ত করলে অসম্পৃক্ত যৌগের দ্বিবন্ধন ভেঙে যায়, যার ফলে ব্রোমিনের লাল বর্ণ দূরীভূত হয়, ব্রোমিনের লাল বর্ণ দূরীভূত হয়। ঠিক আছে, তাহলে আমরা এটার সাথে যদি ব্রোমিন যুক্ত করি, এই দ্বিবন্ধনটা ভেঙে একটা বন্ধন এখানে, একটা বন্ধন এখানে চলে যাবে। তখন কি তৈরি হবে? কিসের উপস্থিতিতে? কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে। কার উপস্থিতিতে? কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে। তাহলে CH3 CH CH2 Br, বুঝা গেছে? তাহলে 1,2 ডাইব্রোমো প্রোপিন, 1,2 ডাইব্রোমো প্রোপেন। এটা যেহেতু দ্বিবন্ধন চলে গেছে, তাহলে প্রোপিন না হয়ে কি হবে? প্রোপেন। 1,2 ডাইব্রোমো প্রোপেন, বুঝতে পারছেন? 1,2 ডাইব্রোমো প্রোপেন। এটা হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা। কি পরীক্ষা? 2 নম্বর পরীক্ষা আমরা করতে পারি কি পরীক্ষা? বেয়ার পরীক্ষা। বেয়ার পরীক্ষা কিভাবে করে? ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের উপস্থিতিতে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের দ্বিবন্ধন ভেঙে সম্পৃক্ত হাইড্রোকার্বন তৈরি হয় নাকি? সেক্ষেত্রে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কি দূর হয়? গোলাপি বর্ণ দূর হয়। তাহলে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের উপস্থিতিতে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের দ্বিবন্ধন ভেঙে যায়, যার ফলে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণ দূর হয়। তাহলে আমরা এখানে যদি ব্রোমিনের পরিবর্তে কি ব্যবহার করব? আমরা এবার পটাশিয়াম, ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট। KOH KMNO4। তাহলে এখানে তৈরি হবে কি? যেহেতু এটা কি প্রোপিন, তাহলে তৈরি হবে প্রোপিলিন গ্লাইকল। কি তৈরি হবে? প্রোপিলিন গ্লাইকল। কি তৈরি হবে? প্রোপিলিন গ্লাইকল। এটা হচ্ছে 1,2 ডাইব্রোমো প্রোপেন, আর এটা হচ্ছে প্রোপিলিন গ্লাইকল। তাহলে এই দুইটা পরীক্ষার মাধ্যমে আমরা বুঝি যে যৌগগুলো সম্পৃক্ত, কারণ এই পরীক্ষাটার মাধ্যমে ব্রোমিনের লাল বর্ণ দূর হয়, এই পরীক্ষাটার মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণ দূর হয়, যার ফলে সহজেই বোঝা যায় যে যৌগটি অসম্পৃক্ত ছিল। এই দুইটা পরীক্ষার মাধ্যমে আমরা ডি যৌগটির অসম্পৃক্ততা পরীক্ষা করতে পারি। বুঝতে পারছেন? কয়টাতে দেখেন বলছে A ও D এর পারস্পরিক রূপান্তর। তাহলে এই যৌগটা কি? এই যৌগটা হচ্ছে একটা অ্যালকোহল, কি? আর ডি যৌগটা হচ্ছে অ্যালকিন। তাহলে প্রথমে কি করতে হবে? যেহেতু আর এর মান দেয়া আছে, তাহলে আমরা বলতে পারি এই যৌগটা হচ্ছে প্রোপানল আর এটা হচ্ছে প্রোপিন। প্রোপানল আর, তাহলে পারস্পরিক রূপান্তর মানে কি? প্রোপানল থেকে প্রোপিন তৈরি করতে হবে, আবার প্রোপিন থেকে, বুঝতে পারছেন? প্রোপানল থেকে প্রোপিন, প্রোপিন থেকে প্রোপানল। একটা জিনিস সহজ করে দেওয়া আছে, দেখো প্রোপানল থেকে প্রোপিন তৈরির প্রসেসটা তো উদ্দীপকে দেওয়া আছে, এই বিক্রিয়াটা দিলে তো হয়ে যায় নাকি? তাহলে আমরা জানি যে প্রোপানলের সাথে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সালফিউরিক অ্যাসিড দ্বারা নিরোধন করলে প্রোপিন তৈরি হয়। তাহলে এই কথাটা আমরা লিখে দিব যে প্রোপানলকে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সালফিউরিক অ্যাসিড দ্বারা নিরোধন করলে প্রোপিন তৈরি হয়। বুঝতে পারছেন? তাহলে প্রথম বিক্রিয়াটা কি? এক নম্বর হচ্ছে প্রোপানল, এক নম্বর হচ্ছে প্রোপানল থেকে প্রোপিন প্রস্তুতি। উদ্দীপকে যে বিক্রিয়াটা আছে, এই বিক্রিয়াটা কমপ্লিট করে দিলেই প্রোপানল থেকে প্রোপিন প্রস্তুতি হয়ে যায়। অর্থাৎ প্রোপানল এটাকে যদি আমরা সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে নিরোধন করি, -170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রোপানলকে গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে নিরোধন করলে প্রোপিন তৈরি হয়।
এটা হচ্ছে প্রোপানল থেকে প্রোপিন প্রস্তুতি। এবার আবার এই প্রোপিন থেকে প্রোপানল প্রস্তুত করতে হবে। তাহলে 2 নাম্বার, প্রোপিন থেকে প্রোপানল প্রস্তুতি। আমরা জানি যে কোনো অ্যালকিনকে ফসফরিক অ্যাসিড প্রবর্তকের উপস্থিতিতে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 200 অ্যাটমসফিয়ার চাপে যে কোনো অ্যালকিনকে হাইড্রোলাইসিস করলে সেখান থেকে অ্যালকোহল তৈরি হয়। তাহলে অ্যালকিন বলতে এখানে আমরা প্রোপানল নিলাম। ফসফরিক অ্যাসিড প্রবর্তকের উপস্থিতিতে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 60 অ্যাটমসফিয়ার চাপে প্রোপিনকে হাইড্রোলাইসিস করলে প্রোপানল তৈরি হয়। তাহলে এই পদ্ধতিতে আমরা প্রোপিন থেকে প্রোপানল প্রস্তুত করতে পারি। তাহলে এই যে এ যৌগ এবং ডি যৌগ এর পারস্পরিক রূপান্তরে প্রথম আমরা প্রোপানল থেকে প্রোপিন প্রস্তুত করব। সেটার জন্য আমরা লিখব যে প্রোপানল থেকে প্রোপিন প্রস্তুত করার জন্য গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রোপানলকে নিরুদন করলে প্রোপিন তৈরি হয়। এটার পরে আমরা বিক্রিয়াটা কমপ্লিট করে দিব। তারপরে আবার প্রোপিন থেকে প্রোপানল প্রস্তুতির ক্ষেত্রে ফসফরিক অ্যাসিড প্রবর্তকের উপস্থিতিতে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 60 অ্যাটমসফিয়ার চাপে প্রোপিনকে হাইড্রোলাইসিস করলে প্রোপানল প্রস্তুত হয়। এই কথাটা লিখে তারপর আমরা বিক্রিয়াটা কমপ্লিট করে দিব। দ্যাটস এনাফ। এর তাহলেই আমাদের এই এ থেকে ডি এবং ডি থেকে এর পারস্পরিক রূপান্তর হয়ে যাবে।